উনি সাবেক প্রধানমন্ত্রী। এই যে মামলা এনেছেন ওনার বিরুদ্ধে, এই মামলাটা একটা মিথ্যা মামলার রায়। শেখ হাসিনার ফাঁসির রায় কি তবে শেষ পর্যন্ত বাতিল হয়ে যাচ্ছে? এমন এক আলোচনা এখন সুপ্রিম কোর্ট পাড়া থেকে শুরু করে সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছে, যা বিচারপতি গোলাম মর্তুজা আর চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। এই নাজনীন নাহার হচ্ছেন জিয়াউল হাসানের একজন পরিবারের সদস্য এবং উনি অনেক সমস্যা করছেন। শি ইজ ক্রিয়েটিং আ লট অফ প্রবলেমস। কাজেই তিনি যাতে, এই নাজনীন নাহার যাতে আর জিয়াউল হাসানের পক্ষের উকিল হিসেবে আদালতেই আসতে না পারেন, তাজুল ইসলাম উল্টো আদালতের কাছে সেই দাবি করে বসেন। তার নামে চলতেছে প্রহসন নাটক। হাজারো নাটকের মধ্যে গতকাল আরো একটা নতুন নাটক মঞ্চায়িত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১, যেই ট্রাইব্যুনালের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করা হচ্ছে। প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম নতুন একটি নিউজে। প্রিয় দর্শক, বাংলাদেশের এই মুহূর্তের যে পরিস্থিতি, তারই আলোকে আবারও হাজির হলাম কয়েকটি ভিডিও নিয়ে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশবিশেষ দেখেছেন। অংশবিশেষ দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তাই বলবো দর্শক, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি। প্রিয় দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে ও সাবস্ক্রাইব করে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ধন্যবাদ সবাইকে। শেখ হাসিনার ফাঁসির রায় কি তবে শেষ পর্যন্ত বাতিল হয়ে যাচ্ছে? এমন এক আলোচনা এখন সুপ্রিম কোর্ট পাড়া থেকে শুরু করে সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছে, যা বিচারপতি গোলাম মর্তুজা আর চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। এতদিন সবাই ধরেই নিয়েছিল যে এই বিচারে শেখ হাসিনার কঠিন শাস্তি হওয়াটা সময়ের ব্যাপার মাত্র। তাজুল ইসলাম বলেন যে এই নাজনীন নাহার হচ্ছেন জিয়াউল হাসানের একজন পরিবারের সদস্য এবং উনি অনেক সমস্যা করছেন। শি ইজ ক্রিয়েটিং আ লট অফ প্রবলেমস। কাজেই তিনি যাতে, এই নাজনীন নাহার যাতে আর জিয়াউল হাসানের পক্ষের উকিল হিসেবে আদালতেই আসতে না পারেন, তাজুল ইসলাম উল্টো আদালতের কাছে সেই দাবি করে বসেন। মানে উনারা যাদেরকে অভিযুক্ত করে ডকে তুলেছেন তাদের পক্ষে কেউ কথা বলতে পারবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিশ্চিত করবার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের মাথাটা ঠান্ডা থাকবার কথা ছিল। কিন্তু এই প্রথম মামলাটিতে, মানে শেখ হাসিনার মামলাটিতে, যেটির দিকে সারা পৃথিবীর নজর ছিল, সারা দেশের নজর ছিল, সেই মামলাটিতে মাত্র ২০ দিন শুনানি করে এবং কিছু অসংলগ্ন এবং অসম্পৃক্ত, সম্পর্কহীন অডিও ক্লিপের প্রমাণ হাজির করে আর রাষ্ট্রপক্ষ নিযুক্ত পুতুল আইনজীবীকে কোনো জেরা করতে না দিয়ে, কোনো পাল্টা সাক্ষ্য প্রমাণ হাজির করতে না দিয়ে এত আরামে ওই মামলাটির রায়ে চলে আসতে পেরেছেন তাজুল ইসলাম, যে একরকমের সর্বময় ক্ষমতার অধিকারী মনে করতে শুরু করেছেন তিনি নিজেকে। খুব স্বাভাবিক, কারণ 2024-এর আগস্টে তাজুল ইসলামদের রাজনৈতিক বিজয় অর্জিত হবার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা পুনর্গঠন করে যখন চিফ প্রসিকিউটর হিসেবে তাজুল ইসলামকে নিযুক্ত করা হলো, তখনই বুঝতে বাকি ছিল না যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল উদ্দেশ্য তাজুল ইসলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সরকারের আমলে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সমর্থনে আইনজীবী হিসেবে উপস্থিত হয়ে মামলাগুলো হেরেছেন এবং তার ফলে তার মক্কেলদের, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড হয়েছে, এর প্রতিশোধ এবার তুলে ছাড়বেন তাজুল ইসলাম এবং নিশ্চিতভাবেই তিনি শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দকে মৃত্যুদণ্ডের মুখোমুখি করে তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের প্রক্রিয়া তা সফল করে তুলবেন। কাজেই তাজুল ইসলাম বিরাট সাফল্য অর্জন করেছেন শেখ হাসিনার এই রায়ের মাধ্যমে, কিন্তু তার মাথাটা ঠান্ডা হচ্ছে না। একদিকে যেমন অন্য মামলাগুলোতে এখন আসামি পক্ষের আইনজীবীরা মুখ খুলতে শুরু করেছেন, আর আসামি পক্ষের আইনজীবীরা মুখ খোলা মাত্র তাজুল ইসলাম এমনভাবে হুমকি ধামকি দিচ্ছেন, আদালত কক্ষ খোলা এবং আদালত কক্ষ প্রকাশ্য বিচার হতে থাকায় কি ঘটছে সেসবের খবর আবার বেরিয়ে আসছে সংবাদ মাধ্যমের মাধ্যমে, কিন্তু মাথাটা কিছুতেই
তাজুল ইসলাম ঠান্ডা রাখতে পারছেন না। তার মতো সর্বময় ক্ষমতার অধিকারী দণ্ডদাতা বিচারককে কি করে তার আদালতে বসে অন্য পক্ষের উকিল প্রশ্ন করে বসছেন, কিংবা পাল্টা প্রশ্নের জবাব তিনি দেবেন এমন প্রত্যাশা করছেন, কিংবা তার কৌশলীরা অন্য কোনো আদালতে দেবে এমন প্রত্যাশা করছে, সেটা ভেবে তার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। এক আদালতে, যে আদালতে গুম নির্যাতনের ঘটনায় মামলা চলছে, সেই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এই, মানে যেই বিচারক তাজুল ইসলামের আদালতে এরই মধ্যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছে, সেই গোলাম মুর্তজা মজুমদারের আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এই চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে অব্যাহতিপ্রাপ্ত সামরিক কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের যে আইনজীবী নাজনীন নাহার, তার ব্যাপক তর্ক হয়েছে। মানে তর্ক হয়েছে বলা ভুল, নাজনীন নাহার সাহস করে তর্ক করেই গেছেন, কিন্তু মানে তিনি প্রশ্নের পর প্রশ্ন তুলেই গেছেন আদালতে। আর তাকে সরাসরি হুমকি দিয়ে তাজুল ইসলাম বলেছেন, আপনার বিরুদ্ধেও আমি নানা অভিযোগ শুনছি, এমন করলে আপনার বিরুদ্ধেও মামলা দেব। সরাসরি বলেছেন, মানে শিরোনাম হয়েছে যে বেশি বাড়াবাড়ি করলে আপনিও মামলার আসামি হয়ে যেতে পারেন, এমন হুমকি আসামি পক্ষের আইনজীবীকে আদালতে দাঁড়িয়ে এখন তাজুল ইসলাম দিয়ে বসছেন। কারণ তার আদালত, মানে আমার বাড়ি, আমার ঘর, আমারে কও ম্যাও, মানে আমার আদালত, আমার কোর্ট, আমার বিচারক, আমার সবকিছু। সেখানে কোন সাহসে আসামি পক্ষের আইনজীবী তাকে প্রশ্ন করেন বলেন? আসামি পক্ষের আইনজীবীকে তিনি সরাসরি বলেছেন, আপনি চুপ করে থাকবেন, ইউ স্টে সাইলেন্ট, ডু নট টক। আমি ইংরেজিতে পড়ছি, আমি জানি না ভেতরে তাদের ইংরেজিতে না বাংলায় কথা হচ্ছিল। মানে আপনি চুপ করে থাকবেন, আপনি একদম কথা বলবেন না, আপনাকেও আসামি করে ফেলা হতে পারে, আপনার বিরুদ্ধেও নানা জায়গা থেকে নানা রকম অভিযোগ পাচ্ছি আমরা। মানে কি ভয়ের একটা রাজত্ব তাজুল ইসলাম কায়েম করেছে আদালতে, ভাবুন। তবে বিচারক গোলাম মুর্তজা মজুমদার তখন সাহস করে বলেন যে তাজুল ইসলামকে মনে করান যে নাজনীন নাহার তিনি কিন্তু আসামি পক্ষের আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত। নাজনীন নাহারের উপর তাজুল ইসলামের ক্ষেপে যাওয়ার মূল কারণ হচ্ছে, নাজনীন নাহার বলেছেন তার মক্কেল জিয়াউল আহসান, অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল, তিনি যাকে গুমের মামলায় গ্রেফতার করা হয়েছে, অভিযুক্ত করা হয়েছে, যিনি কারা হেফাজতে আছেন, তাকে নাকি একটা সেফ হাউসে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে গুম কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস, এবং সেই জিজ্ঞাসাবাদের সময় সেটা ভিডিও রেকর্ডও করা হয়েছে, কিন্তু সেই জিজ্ঞাসাবাদের সময় আইনজীবী নাজনীন নাহারকে উপস্থিত থাকতে দেওয়া হয় নাই। বাংলাদেশে বিচারের নামে চলতেছে প্রহসন, নাটক। হাজারো নাটকের মধ্যে গতকাল আরো একটা নতুন নাটক মঞ্চায়িত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1, যেই ট্রাইব্যুনালের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করা হচ্ছে, সেই ট্রাইব্যুনালে মেজর জেনারেল জিয়াউল আহসানের মামলার শুনানিতে উত্তেজনার সৃষ্টি হয়। ডিফেন্সে প্রসিকিউশনের মধ্যে জিজ্ঞাসাবাদ, আইনজীবীর উপস্থিতি এবং তদন্ত প্রক্রিয়া নিয়ে দেখা দেয় বিশাল বিতর্ক। পরিস্থিতি এমন একটা পর্যায়ে গড়ায় যেখানে প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম সরাসরি ডিফেন্সের আইনজীবীকে হুমকি দেন। ভাবতে পারছেন? আদালত প্রাঙ্গণে প্রসিকিউশন ডিফেন্সের আইনজীবীকে হুমকি দিচ্ছেন সরাসরি মামলার। ডিফেন্স আইনজীবী নাজনীন নাহার অভিযোগ করেন, তার মক্কেলকে সেফ হাউসে জিজ্ঞাসাবাদের সময় তাকে উপস্থিত থাকতে দেওয়া হয়নি, যেটা উচিত ছিল আইন বলে। নাজনীন নাহারের অভিযোগ, আমাকে আগেই জানানো হয়নি, আমাকে ভেতরে ঢুকতেও দেওয়া হয়নি। আইন অনুযায়ী যেখানে আইনজীবীর উপস্থিতি বাধ্যতামূলক, সেখানে এমন বাধা সৃষ্টি হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করাটা খুব স্বাভাবিক, এবং তিনি সেটাই করেছেন। এমন সময় হস্তক্ষেপ করেন আমাদের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি তীব্র কণ্ঠে নাজনীন নাহারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনি চুপ থাকুন, কথা বলবেন না, আপনি আসামি হতে পারেন। কথাটা আবারও বলতেছি, আপনি চুপ থাকুন, কথা বলবেন না, আপনিও আসামি হতে পারেন। মানে একজন আইনজীবীকে, ডিফেন্স পক্ষের আইনজীবীকে হুমকি দেওয়া হচ্ছে আদালত প্রাঙ্গণে, আপনিও আসামি হতে পারেন। আবার সেই প্রসিকিউটর হুমকি দিচ্ছে। একথা বলার পর আদালত কক্ষে একটা বিশাল চাপা উত্তেজনা সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদার প্রসিকিউটরকে থামিয়ে দেন, স্মরণ করিয়ে দেন নাজনীন নাহার একজন আইনজীবী হিসাবে আদালত কক্ষে উপস্থিত আছেন। প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম পাল্টা দাবি করেন, জিয়াউল আহসান বহু হত্যাকাণ্ডে সম্পৃক্ত এবং তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। যত তথ্যই পাক না কেন, ডিফেন্স পক্ষকে অবশ্যই তাদের তথ্য উত্থাপন করার জন্য সুযোগ দেওয়াটা আইনের মধ্যেই পড়ে। ডিফেন্স দল আরো কয়েকটি গুরুতর অভিযোগ তুলে জিজ্ঞাসাবাদ অবৈধভাবে ভিডিও রেকর্ড ধারণ করা হয়েছে। আইনজীবীকে শুধু দুপুরের খাবারের বিরতিতে ঢুকতে দেওয়া হয়। অনুমোদিত নয় এমন একজন নাম তার নাবিলা ইদ্রিস সিআইডি, তিনি জেরায় অংশ নেন এবং জানা গেছে তিনি নাকি আসামিকে ভয়ভীতিও দেখিয়েছেন। অসংখ্য অভিযোগ চলে আসে। প্রসিকিউশন এসব অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে। তাদের বক্তব্য, তদন্তের স্বচ্ছতার স্বার্থে নাকি ভিডিও রেকর্ডিং করা হয়েছে, যেটা আইনত অপরাধ। ডিফেন্সের পক্ষে জিজ্ঞাসাবাদে আইনজীবী উপস্থিতি নিশ্চিত করতে আবেদন জানালে প্রসিকিউশন সেখানেও আপত্তি
আপত্তি তোলে। অন্যদিকে বিদেশি কাউন্সিল নিয়োগের জেল কর্তৃপক্ষ স্বাক্ষর দিচ্ছে না এমন অসংখ্য অভিযোগ উঠে আসে। একটা বিচার প্রক্রিয়ার মধ্যে এত অভিযোগ বাংলাদেশের ইতিহাসে আর কখনো আপনারা দেখেছেন কিনা আমার জানা নাই। পরবর্তীতে ট্রাইব্যুনাল নির্দেশ দেয় আইন অনুযায়ী স্বাক্ষর নেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণরূপে নিশ্চিত যেন করা হয়। এছাড়াও জিয়াউল্লাহ হাসানের 2টি ফোন নম্বরের কল রেকর্ড ও SMS সংলগ্ন সবকিছু বিষয় জানতে চেয়ে আবেদন জানালে ট্রাইব্যুনাল স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় তদন্ত চলমান থাকায় এইসব তথ্য এখনোই প্রকাশযোগ্য হবে না। অভিযোগ গঠনের পর আবেদন করা যেতে পারে, সেক্ষেত্রে ভেবে দেখতে পারে। উভয় পক্ষের অভিযোগ আপত্তি শোনার পর ট্রাইব্যুনাল পরবর্তী আইনগত প্রক্রিয়া অব্যাহত রাখার নির্দেশ দেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এ ধরনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিরপেক্ষ বিচার ব্যবস্থা নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে, যেটা খুবই স্বাভাবিক একটা বিষয়। প্রশ্ন রেখে যেতে চাই, হুমকি কি বিচার প্রক্রিয়ার ভাষা, নাকি এসবই চলছে আইনি সীমার মধ্যে? এই প্রশ্নের উত্তরগুলা অবশ্যই একদিন না একদিন সময় দেবে। যেই ক্যাঙ্গারু ট্রাইব্যুনালে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে তাড়াহুড়ো গতিতে, এই প্রক্রিয়া কোনোদিনও স্বচ্ছ জবাবদিহিতার মধ্যে পড়ে না এবং এই প্রক্রিয়া অদূর ভবিষ্যতে এদেরকে যে ফাঁসির কাস্টে দাঁড় করাবে না কিংবা আদালত প্রাঙ্গণে নিয়ে আসবে না, এই নিশ্চয়তা কেউ দিতে পারবে না। সো